নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিক, দক্ষিণ কলকাতা বেহালায় অবস্থিত একটি লো কস্ট আইভিএফ ইউনিট। আমি তার জয়েন্ট ডাইরেক্টর। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে থিন এন্ডোমেট্রিয়াম ইন আইভিএফ। আমরা জানি যে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এই পদ্ধতিতে হাজব্যান্ড এবং ওয়াইফের কাছ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কালেকশন করা হয়, এবং সেই কালেকশনটা করার পরে ভ্রূণ তৈরি করার পরে ইউজুয়ালি পরের মাসে মানে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করা হয়। এবং এই ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করার সময় আমাদের পরের মাসে ওয়াইফের যে মানে গর্ভের ঘর ইউটেরাস, তার মধ্যে যে লাইনিং থাকে তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রিয়ামটাকে ভালো করে তৈরি করতে হয়, প্রিপেয়ার করতে হয়। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে থিন এন্ডোমেট্রিয়াম। আমরা যদি ভাবি এই ইউটেরাসের ভেতরে যে এন্ডোমেট্রিয়াম যে লাইনিং, সেই লাইনিংটা যদি আমরা দেখি যে এটা 5 মিলিমিটারের থেকেও কম, এবং এটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করলেই পরেই বোঝা যায় যে এই থিকনেসটা যদি 5 মিলিমিটারের থেকেও কম হয়, তাহলে কিন্তু এটাকে আমরা বলি থিন এন্ডোমেট্রিয়াম। এর থেকে কম থিন যদি এন্ডোমেট্রিয়াম হয় বা কম পাতলা যদি এন্ডোমেট্রিয়াম হয়, সেই এন্ডোমেট্রিয়ামের মধ্যে কিন্তু ভ্রূণটা বসার চান্স বা প্রেগনেন্সি আসার চান্স অত্যন্ত কম। আমাদের টার্গেট থাকে 7 থেকে 9 mm। এই টার্গেট নিয়েই আমরা কিন্তু এগোই। এর থেকে বেশি হয়ে গেলেও কিন্তু খারাপ। মানে দেখা গেছে পরীক্ষা নিরীক্ষাতে 12-র উপরে উঠে গেলে, 12 মিলিমিটারের উপর যদি মোটা হয়ে যায় ঠিক, তাহলেও কিন্তু প্রেগনেন্সি চান্স কম। সেই জন্য আমাদের টার্গেট থাকে 7 থেকে 9। কেননা পার্সোনালি আমার ওপিনিয়ন অনুযায়ী 9-এর আশেপাশে যদি হয় আমাদের এন্ডোমেট্রিয়াম, তাহলে খুব ভালো প্রেগনেন্সি চান্স। এবং তার সাথে আমাদের দেখে নিতে হয় ইস্ট্রোজেন যে হরমোনটা, সেই হরমোনটা মোটামুটি 500 পিকোগ্রাম, এবং P4 এটা যেন 30 এর আশেপাশে থাকে। এটা কিন্তু বিফোর দ্য ডে অফ ট্রান্সফার, বিফোর ট্রান্সফার ডে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে ট্রান্সফারের আগের দিনও আমরা এখন একটা টেস্ট করাই, যাতে কিনা E2 এবং P4 দেখা হয়। তাতে কিন্তু এরকম একটা মোটামুটি আসলে পরে তাহলে আমরা বলতে পারি যে এর প্রেগনেন্সি আসার চান্স বেশি। এবার থিন এন্ডোমেট্রিয়াম মানে যে আমরা অনেকবার ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই তার এন্ডোমেট্রিয়ামকে বেশি ভালো করে তৈরি করা যাচ্ছে না, 5 মিলিমিটারের থেকে বেশি মোটা করা যাচ্ছে না। এর পেছনে যে কারণটা সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা 1 নম্বর হচ্ছে, যদি তার ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে সেই ডিম্বাণুটা ম্যাচিওর হওয়ার সময় তার বডির মধ্যে যে এন্ডোজেনাস ইস্ট্রোজেন, মানে বডির মধ্যেকার যে ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেন যদি কম হয়, তাহলে কিন্তু এটা থিকনেস ভালো হবে না। যদি এন্ডোমেট্রিয়ামের ইটসেলফ ক্যারেক্টারিস্টিক্স খুব খারাপ থাকে, যদি এই এন্ডোমেট্রিয়ামের ভেতরে ইনফেকশন থাকে, বিশেষ করে এন্ডোমেট্রাইটিস বলে একটা প্রবলেম থাকে, যেটা একটা ইনফেকশন আমাদের দেশে খুব কমন, এবং এই এন্ডোমেট্রাইটিসের কমনেস্ট কজ হচ্ছে টিবি ইনফেকশন। সেজন্য আমরা যখন একটা হিস্ট্রোস্কোপি করি, হিস্ট্রোস্কোপি করার সময় একটা নল মানে হিস্ট্রোস্কোপটা যখন ভেতরে পাস করিয়ে দেওয়া হয়, এখানে আলো থাকে, আমরা দেখতে পাই যে এর মধ্যে কোনো রকম কোনো ইনফেকশন আছে কিনা। প্রয়োজন পড়লে আমরা এখান থেকে একটুখানি স্যাম্পল বা এন্ডোমেট্রিয়াম নিয়ে আমরা টিবি পিসিআর বলে একটা টেস্ট করতে পাঠাই। বা দেখি যে টিবি পিসিআরে হয়তো পজিটিভ আসলো না, কিন্তু তার অন্য ইনফেকশন আছে, তখন সেক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন বলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, এবং তার সাথে ক্লিন্ডামাইসিন বলে একটা ক্যাপসুল দিয়ে মাসিকের দ্বারে পুশ করার জন্য, এবং সেটা প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে হয়। দেখা গেছে এই 2-3 সপ্তাহ এই কোর্সটা কমপ্লিট করার পরে তাদের এন্ডোমেট্রাইটিস যখন কমে গেল, তখন তার সুন্দর করে এন্ডোমেট্রিয়াম পরের মাসে তৈরি হলো। সুতরাং এই কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও যদি পেশেন্টের অ্যাডেনোমায়োসিস থাকে, মানে এই ইউট্রাসের যে বাইরের লেয়ারটা বিশাল মোটা, তাহলে কিন্তু ঠিক মতো করে ব্লাড ফ্লো না হওয়ার জন্য এই ইস্ট্রোজেন এই অবধি পৌঁছতে পারছে না বলে এন্ডোমেট্রিয়াম ভালো তৈরি হয় না। পেশেন্টরা অধৈর্য হয়ে যায় যে স্যার আমাদের কবে ট্রান্সফার হবে। কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হবে যে এন্ডোমেট্রিয়াম যদি ভালো তৈরি না হয়, যদি জমি ভালো তৈরি না হয়, তো তার মধ্যে কিন্তু বীজ ফেললে পরেও গাছ উঠবে না। এটাও খুব কমন, যে যদি এন্ডোমেট্রিয়াম ভালো তৈরি না হয়, তাহলে কিন্তু তার প্রেগনেন্সি আসার চান্স কম। সেই জন্য থিন এন্ডোমেট্রিয়াম বলতে যখন কোনোভাবেই আমরা 5 মিলিমিটারের থেকে কমভাবে তৈরি করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের 2 বা 3টে আমাদের প্ল্যানিং নিতে হয়। প্রথমটা হচ্ছে HRT, মানে আমরা হরমোন দিয়ে আমরা তৈরি করলাম। আমার কাছে ক্যালকাটা ওমেন্স ক্লিনিকে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এখন মডিফাইড ন্যাচারাল সাইকেল, মানে পেশেন্টের নিজের থেকে যে ডিম তৈরি হয়, নিজের সাইকেলে মানে নিজের ওভারির মধ্যে যে ডিম তৈরি হয়, সেই ডিমের থেকে যে এন্ডোজেনাস মানে বডির মধ্যে ইস্ট্রোজেন তৈরি হয়, এবং এছাড়া আরও কিছু কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো কিনা প্রেগনেন্সি আনতে হেল্প করে, সেগুলো কিন্তু মডিফাইড ন্যাচারাল সাইকেলেই একমাত্র পসিবল। সেজন্য আমাদের এখানে প্রায় 75% সাইকেলেই কিন্তু মডিফাইড ন্যাচারাল সাইকেল করে আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি। যাতে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত পেশেন্ট পোস্ট মেনোপোজাল, মানে যার নিজের থেকে ডিম তৈরি করার চান্সই নেই,
সেক্ষেত্রে বা পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আমরা কিন্তু এইচআরটি ইউজ করি, এবং এইচআরটি মানে তাকে পিরিয়ডের দ্বিতীয় বা থার্ড ডে থেকে আমরা কিছু ইস্ট্রোজেন হরমোন খাওয়াই, যে হরমোনটা মোটামুটি আমি অ্যাভারেজে দিনে দুবার মানে পার ডে ম্যাক্সিমাম 4 মিলিগ্রামের উপরে ডোজ ওঠা উচিত নয়, তাহলে আবার নানা রকমের কমপ্লিকেশান হতে পারে। এই রকমের ওষুধপত্র মোটামুটি 12 দিন থেকে 14 দিন দিয়ে যদি তার না তৈরি হয়, তখন আমাদেরকে এক্সপ্লোর করতে হয় যে কোনো ইনফেকশন আছে কিনা বা অন্য কোনো কজ আছে কিনা। যেমন যদি এই ইউটেরাসের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি থাকে, মানে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, যেমন ধরুন ইউটেরাস যদি ডাইডালফিস থাকে বা যদি কোনো সেপ্টাম থাকে, ডাবল ইউটেরাস থাকে, তাহলেও কিন্তু এরকম হতে পারে। মানে ইউটেরাইন যদি কোনো অ্যানোমালি থাকে, স্ট্রাকচারাল অ্যানোমালি, বা যদি তাদের কোনো মানে ইনফেকশান থাকে, তাহলেও কিন্তু এরকম হতে পারে, এবং সেগুলোকে ভালো করে প্রিপেয়ার করে তারপরেই ট্রান্সফার করা উচিত। এইগুলোই হচ্ছে মোটামুটি থিন এন্ডোমেট্রিয়াম নিয়ে। আরও অনেক কথা আছে বলার, কিন্তু এটা তো সাধারণ মানুষের জন্য তৈরি করা টিউব, সেই জন্য আমি এর থেকে আর বেশি কথা বলছি না। তো যদি এইটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।